আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যশোর বোর্ড 2023-এর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা প্রশ্নটা একটু দেখি, এখানে খ বিভাগে কী প্রশ্নটা আসছিল আমরা একটু ভালো করে দেখি প্রশ্নটা। এখানে লেখা আছে যে জনাব শাকিল 2022 সালে 1 জুন তারিখে নগদ 80,000 টাকা, 70,000 টাকার অফিস সরঞ্জাম ও 40,000 টাকা ব্যাংক নিয়ে ব্যবসা আরম্ভ করে। এছাড়া এই মাসে তার অন্যান্য লেনদেন সম্পন্ন হয়। ক নম্বর বলছে জনাব শাকিলের মোট উত্তোলনের পরিমাণ কত। মোট উত্তোলনের মধ্যে সে প্রতিষ্ঠান থেকে কী কী জিনিস উঠাইছে আমরা একটু যদি খেয়াল করি, 1-2 তারিখে লেখা আছে পণ্য ক্রয়, 4 তারিখে আয়কর প্রদান। তাহলে এই আয়কর প্রদানটা উত্তোলন, কারণ আয়কর মালিকের ব্যক্তিগত খরচ। আয় করে আয় থেকে সে যে কর দেয়, তাই আয়ের জন্য কর দিতে হলে আগে টাকাটা ব্যবসা থেকে উঠাইতে হবে, সে উঠানোটাই হচ্ছে কি উত্তোলন। এরপরে নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন, তাহলে 15 তারিখ, এটাও তার উত্তোলন। তাহলে এই দুইটাই শুধু উত্তোলন হবে। তাহলে আমরা একটু সলিউশনটা দেখি। এখানে লিখছি মোট উত্তোলনের পরিমাণ, তাহলে কয় তারিখ হয়েছে 4 তারিখ আয়কর প্রদান পণ্য উত্তোলনে 2টা টাকা দিয়ে যোগ করে দিলে শেষ। এবার আমরা খ নম্বর প্রশ্ন দেখব। 2, 4, 10 ও 28 তারিখ লেনদেনগুলো হিসাব খাত নির্ণয় করো এবং শ্রেণী বিভাগ। হিসাব খাত বলতে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, পাশাপাশি শ্রেণী বিভাগ, সম্পদ, আয়, দায়, ব্যয়। আচ্ছা, এবার দেখি আমরা একটু দেখি যে 2 তারিখে কী বলছে। পণ্য ক্রয় নগদে, আমরা জানি কি যাবে দেখ ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এখন সংশ্লিষ্ট হিসাবের মধ্যে কী কী হিসাব, ক্রয় হিসাব কি নগদান হিসাব। ক্রয়টা খরচ, তাই ব্যয় হিসাব লিখব শ্রেণীর মধ্যে। নগদটা কি সম্পদ, সুতরাং সম্পদ হিসাব। এরপর আমরা 4 তারিখ দেখি যে আয়কর প্রদান। আয়কর প্রদানের যাবে দেওয়া হয় উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এখানে লিখব যে উত্তোলন হিসাব, নগদান হিসাব। হিসাব খাত হয়ে গেল। উত্তোলনটা মালিকানা সত্ত্বে হিসাব, কারণ মালিকের ব্যক্তিগত, আর নগদটা কি সম্পদ, এই জন্য লিখব কি সম্পদ হিসাব। এরপরে আমরা দেখব যে 10 তারিখ অফিস জন্য একটি ল্যাপটপ করা 3,000 টাকা। ল্যাপটপ এটা হচ্ছে অফিস সরঞ্জামের মধ্যে পড়ে, সুতরাং আমরা লিখব কি অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমরা ডেবিট ক্রেডিট লিখব না, কিন্তু এখানে অফিস সরঞ্জাম হিসাব, নগদান হিসাব। অফিস সরঞ্জাম সম্পদ হিসাব, নগদ টাকাও কি সম্পদ হিসাব। এরপরে আসি 28 তারিখ নগদে পণ্য বিক্রয়, জাবেদা বা হিসাব খাত কী আছে, নগদান হিসাব আর কি বিক্রয় হিসাব। তাহলে এখানে লিখব নগদান হিসাব আর কি বিক্রয় হিসাব। নগদটা সম্পদ, সম্পদ হিসাব, বিক্রয়টা কি আয়। কারণ কি আমরা যদি এই পেন্সিলটা এক দোকানদারের কাছ থেকে আমরা 10 টাকা দিয়ে কিনছি, উনি আর 10 টাকায় কিনিনি, উনি কিনছে কয় টাকা, 9 টাকা। কথার কথা, তাহলে 9 টাকার জিনিস 10 টাকায় বিক্রি করতেছি, বিক্রয়ের দ্বারাই তো আয় হচ্ছে কয় টাকা, 1 টাকা, সুতরাং বিক্রয়টা কি আয় হিসাব। এরপরে গ নম্বরে আসি 1, 6, 10 ও 28 তারিখ লেনদেনগুলি হিসাব সমীকরণে প্রভাব দেখাও। তাহলে আমাদেরকে প্রভাব দেখাতে হলে সর্বপ্রথম কতগুলো ঘর হবে সেটার এক ঘর বের করতে হবে। তাহলে 1 তারিখে নগদ এত টাকা, অফিস সরঞ্জাম এত টাকা, ব্যাংক ঋণ এত টাকা। তাহলে আমরা নগদের ঘরটা সম্পদ, অফিস সরঞ্জাম সম্পদ, ব্যাংক ঋণ দায়, আর সাথে মালিক যা কিছু নিয়ে শুরু করে সেগুলোকে বলে কি মূলধন। মূলধন তাহলে সম্পদের 2টা, মূলধনের 2টা। প্রথম থেকে 6 তারিখে দেখি অফিস কর্মীকে বেতন প্রদান। বেতন দিছি, খরচ হয়েছে নগদ থেকে বাদ, মূলধন থেকে বাদ। এখানে নগদ আর মূলধনের ঘর আছে, সুতরাং আর ঘর দরকার নাই। এরপরে 10 তারিখ অফিসের জন্য একটি ল্যাপটপ কিনছি। ল্যাপটপ তো অফিস সরঞ্জাম, তাহলে অফিস সরঞ্জাম সম্পদ, তাহলে অফিস সরঞ্জামের একটা ঘর দিব, সাথে কি নগদের ঘর। নগদের ঘর তো প্রথমেই আছে, আর দরকার নেই। এরপর 28 তারিখ 28 তারিখে কী বলছে যে নগদী পণ্য বিক্রয়। নগদী বিক্রি করছে, আয় হয়েছে, নগদের সাথে যোগ, মূলধনের সাথে যোগ। তাহলে আমাদের সম্পদের পাশে কটা ঘর করব, 3টা। আর আমরা দায় পাশে করবো কটা, 2টা। দেখি কটা ঘর হয়। সম্পদ পাশে 3টা ঘর। কী কী ঘর, নগদ, অফিস সরঞ্জাম শুরুতে, আর সাথে কি ব্যাংক হিসাব। কারণ কি আমরা ব্যাংকের টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করছি, যেখানে নগদ, অফিস সরঞ্জাম, সাথে কি এই যে ব্যাংক হিসাব এখানে আছে। ব্যাংক ঋণে 40,000 টাকা। আমরা যদি মনে করি এটার ঘর দিব, নাও দিতে পারি, কারণ ঋণের টাকা নগদের সাথে যোগ করলে হয়, আবার ব্যাংক হিসাবের নামে আলাদা ঘর করলেও হয়। এরপরে ব্যাংক ঋণ এই পাশে লিখলাম, সাথে মূলধন। এবার আমরা 1 তারিখে আসি। 1 তারিখের নিচে কত, 80,000 টাকা নগদ, অফিস সরঞ্জাম 70, ব্যাংক ঋণ কত, 40। তাহলে আমরা নগদে 80,000 টাকা, অফিস সরঞ্জাম 70,000 টাকা, ব্যাংক হিসাব নামে ঘর লিখছি, ব্যাংকের টাকা, ঋণের টাকা 40,000। 40,000 টাকা দায় দিলাম। এই 2টা মালিকের মূলধন, সুতরাং 8, 7 কত, 15, 1,50,000 টাকাই মূলধনে দিলাম। এরপর আমরা দেখি 6 তারিখ অফিস কর্মীকে বেতন দিছি, বেতন হিসাব নগদে দিছি। তাহলে আমাদের এখানে নগদ টাকা কমছে, নগদ থেকে বাদ, সাথে কি মূলধন থেকে বাদ, খরচ। এরপরে আমরা 10 তারিখ দেখব। 10 তারিখে বলছে কি যে অফিসের জন্য একটি ল্যাপটপ ক্রয়। এটা হচ্ছে অফিস সরঞ্জাম বৃদ্ধি পাইছে, তাহলে আমরা অফিস সরঞ্জামের সাথে যোগ করব, নগদ থেকে মাইনাস করব। কত টাকা, 30,000 টাকা। একটু আমরা দেখি ওই পাশে যায়। এই যে আমাদের অফিস সরঞ্জামের সাথে যোগ 30,000 টাকা, নগদ থেকে মাইনাস 30,000 টাকা। এরপরে আমরা দেখি 28 তারিখ নগদে পণ্য বিক্রি করছি, নগদের সাথে যোগ, মূলধনের সাথে যোগ। এই যে নগদের সাথে যোগ আর কি মূলধনের সাথে যোগ।
সর্বশেষে আমরা যোগ করে দুই পাশ সমান হয়েছে কিনা দেখব, সমান হলে উত্তর ঠিক আছে। তো এই প্রশ্নটার সমাধান আমাদের কাছে হয়ে গেল। আমরা আরেকটা প্রশ্ন নিয়ে আসবো, দেখি এরপরে আমরা এবারে যে প্রশ্নটার সমাধান করবো এটা হচ্ছে যে কুমিল্লা বোর্ড 2023 আসছে হিসাব বিজ্ঞান প্রথম পত্র। একটু ভালো করে দেখি খ বিভাগের প্রথম প্রশ্নটা। জনাব আনোয়ার 2022 সালে 1 জানুয়ারি থেকে নগদ 2,40,000 টাকায় 1,40,000 টাকা মূল্যের অফিস সরঞ্জাম, 60,000 টাকা মূল্যের আসবাবপত্র এবং 2 লক্ষ টাকা প্রদেয় নোট নিয়ে ব্যবসা আরম্ভ করে। উক্ত মাসে তার অন্যান্য লেনদেনগুলো সম্পন্ন হয়। ক নম্বর বলছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত। আমি শর্টকাটে একটা কথা বলি, একজন ব্যবসায়ী বা ব্যবসার মালিক বা প্রতিষ্ঠানের মালিক ব্যবসার শুরুতে তার পার্সোনাল বা ব্যক্তিগত তহবিল থেকে যা কিছু নিয়ে ব্যবসা আরম্ভ করে এই সবগুলোর যোগফলকে মূলধন বলে। খেয়াল রাখবো, যদি ঋণ থাকে কখনোই ঋণকে মূলধনের আওতায় আনবো না। ঋণের টাকা নগদের সাথে যোগ করলে শেষে আবার বাদ দিতে হবে, সুতরাং ঋণকের মধ্যে আনবো না। কিন্তু যদি প্রশ্নের শুরুতে প্রারম্ভিক প্রদেয় হিসাব থাকে বা কোনো দায় থাকে, তাহলে আমরা সকল প্রকার সম্পত্তির যোগফল থেকে সেই দায়টাকে মাইনাস করব। যেমন এই প্রশ্নে কি আছে, প্রদেয় নোট বা প্রদেয় হিসাব যদি থাকে মাইনাস করব। তাহলে আমরা এখানে কাজ করব কি, নগদ টাকা, এত টাকার মূল্যের অফিস সরঞ্জাম, এত টাকার আসবাবপত্র যোগ করে সেখান থেকে 2 লাখ টাকা মাইনাস করব। আমরা যদি একটু সমাধানের দিকে তাকাই, প্রারম্ভিক মূলধন এখানে করা হয়েছে যে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়, নগদ 2,40,000, অফিস সরঞ্জাম 1,40,000, আসবাবপত্র 60, সবগুলোই সম্পদ যোগ করলাম। সেখান থেকে তার প্রারম্ভিক দায় ছিল কত, প্রদেয় নোট 2 লাখ, বাদ দিলে 2,40,000 টাকা প্রারম্ভিক মূলধন। আমাদের অঙ্কের সমাধান কিন্তু শেষ, ক নাম্বার। এবার আমরা আসি কি খ নাম্বারে, দেখি কি বলে। 1, 10, 22 ও 28 তারিখ লেনদেনগুলো জাবেদাভুক্ত করো। 1 তারিখে যদি জাবেদা করি, নগদান হিসাব ডেবিট, একটু খেয়াল করি, নগদান হিসাব ডেবিট, আসবাব অফিস সরঞ্জাম ডেবিট, আসবাবপত্র ডেবিট, প্রদেয় নোট ক্রেডিট, মূলধন ক্রেডিট। তাহলে ডেবিটগুলো সব বসাইলাম আমরা এখানে। এই ডেবিটের থেকে প্রদেয় নোটে 2 লাখ টাকা মাইনাস করলে যেটা থাকে সেটা প্রারম্ভিক মূলধন বা শুধু মূলধন, এই 2,40,000 টাকা এখানে বসতেছে। এরপরে আমরা আসি 10 তারিখ। 10 তারিখের প্রশ্ন কী ছিল আমাদের, এখানে একটু খেয়াল করি। 10 তারিখে বলছিল কি, ব্যবসার জন্য নগদে আসবাবপত্র করা, জাবেদা আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই যে আসবাবপত্র হিসাব ডেবিট আর কি নগদান হিসাব ক্রেডিট। ব্যাখ্যা লিখবেন, আর নগদে আসবাবপত্র ক্রয় করা হলো। আর উপরেরটা ব্যাখ্যা কি, নগদ টাকা অফিস সরঞ্জাম আসবাবপত্র প্রদেয় নোট নিয়ে ব্যবসা শুরু করা হলো। এরপর একটু খেয়াল করি, আমাদের 22 তারিখ বলছে যে 2,000 টাকা জমা দিয়ে ব্যাংকে একটি চলতি হিসাব খোলা হলো। তাহলে যাবে দেখি ব্যাংক চলতি হিসাব অথবা ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। একটু দেখি সমাধানে কী লিখছে, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কারণ ব্যাংক ব্যক্তিবাচক হিসাব অথবা সম্পদ, সুতরাং ব্যাংক হিসাব ডেবিট, নগদ টাকা চলে গেছে, সম্পদ কমে গেছে ক্রেডিট। ব্যাংকে জমা দেওয়া হলো ব্যাখ্যা কত টাকা, 20,000 টাকা। এরপরে আমরা তারিখটা দেখি একটু। এরপর তারিখে বলছে যে 28 তারিখ আসবাবপত্র অবস্থা ধার্য করা হলো। অবচয় হলে একটা মুখস্থ জাবেদা করবো যে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবস্থা কি ক্রেডিট। এখানে দেখি যে অবচয় পুঞ্জীভূত অবস্থায় কত টাকা, 8,000 টাকা আসবাবপত্রের অবস্থা ধার্য করা হলো। এবার আমরা দেখি গ নাম্বারে কী বলে। গ নম্বরে আমাদের এখানে তাকাই দেখি 1, 5, 15, 18 তারিখ লেনদেনগুলো টেবিল ছকের মাধ্যমে হিসাব সমীকরণের প্রভাব দেখাও। তাহলে আমরা এখন ছকের আগে ঘরগুলো তৈরি করব। কী কী ঘর হতে পারে, নগদের ঘর, অফিস সরঞ্জাম, আসবাবপত্র, দায় পাশে প্রদেয় নোট সাথে মূলধন। এরপরে তাহলে আমরা ছকটা একটু দেখে ফেলি, নগদ, অফিস সরঞ্জাম, আসবাবপত্র, প্রদেয় নোট আর কি প্রদেয় হিসাব, প্রদেয় নোট, প্রদেয় হিসাব, মূলধন। প্রদেয় হিসাব কোথা থেকে আসতেছে আমরা একটু দেখি। 5 তারিখে বলেছে যে ধারে পণ্য করা, ধারে কিনলে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। এখান থেকে প্রদেয় হিসাব আসতেছে, আর বাকিগুলো শুরু থেকে আসতেছে। শুরুতে ছিল নগদ, অফিস সরঞ্জাম, আসবাবপত্র, প্রদেয় নোট সাথে মূলধন। এবার আমরা মানগুলো বসাবো। শুরুতে আমার নগদ ছিল 2,40,000, তাহলে নগদের ঘরে 2,40,000 দিলাম। এরপরে আমার কী ছিল, নগদ ছিল 2,40,000, তারপরে ছিল কি 1,40,000 টাকা মূল্যে অফিস সরঞ্জাম, 60,000 টাকার আসবাবপত্র, 2 লাখ টাকা প্রদেয় নোট। সব বসাই দিব আমরা এখন। 2,40,000 নগদ, 1,40,000 অফিস সরঞ্জাম, আসবাবপত্র 60,000 টাকা, প্রদেয় নোট 2 লাখ। সবগুলো যোগফল থেকে প্রদেয় নোট বাদ দিলে 2,40,000 কি প্রারম্ভিক মূলধন বা মূলধনের টাকা। এরপর আমরা 5 তারিখ দেখি। 5 তারিখে বলছে ধারে ক্রয়, ক্রয় করলে খরচ, খরচ হলে মূলধন থেকে বাদ। আমরা এখানে মূলধন থেকে কত বাদ দেবো, 60,000 টাকা। আর এই ক্রয়টা বাকিতে করছি, প্রদেয় হিসাব বাড়ছে, যেন প্রদেয় হিসাবে কী করবো, যোগ করে দেবো। এরপর তারিখ দেখি আমরা 15 তারিখ, যে 5 তারিখে ক্রয়কৃত মালের অর্ধেক নগদে পরিশোধ করেছি। 5 তারিখে কিনছিলাম কত টাকা, 60,000 টাকা। তাহলে অর্ধেক কত হয়, 30,000। 30,000 টাকা নগদে পরিশোধ করতেছি, সুতরাং নগদ থেকে 30,000 মাইনাস, সাথে কি প্রদেয় হিসাব কমে যাচ্ছে, এই জন্য এখান থেকে মাইনাস, মাইনাসের জন্য ব্র্যাকেট চিহ্ন। এরপরে আমরা আসি 18 তারিখ, কমিশন পাওয়া গেল, মানে কি নগদে পাইছি, তাহলে নগদের সাথে যোগ
8,000 টাকা কমিশন পাইছি, আয় হয়েছে, আয় হইলে মূলধন বাড়ে, মূলধনের সাথে যোগ। এবার আসি লাইন বাই লাইন আমরা যোগফল নামাবো, নামায় সবগুলোর যোগফল করলে 4,18,000 টাকা, এখানে 4,18,000 টাকা, দুই পাশে মিলে গেলে অঙ্ক সমাধান ঠিক আছে। যাই হোক, আজকের মতো এইটুকু বিদায় নিচ্ছি, আবারও ইনশাআল্লাহ কোনো ভিডিওতে আসবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।